তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান সহ 5 জন নিহত। যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় প্রাইভেট জেটটি, দাবি কর্তৃপক্ষের। আত্মরক্ষার কৌশল হিসেবে পরমাণু কর্মসূচি, পেন্টাগনের রিপোর্টের প্রতিক্রিয়ায় বলছে চীন। আগে যুক্তরাষ্ট্রকে নিরস্ত্রীকরণের পথে হাঁটার আহ্বান। কুখ্যাত যৌন নিপীড়ক অ্যাপস্টেইনের আরও 30,000 নথি প্রকাশ। কিশোরীদের সাথে ট্রাম্পের সময় কাটানোর প্রমাণ মিলেছে, দাবি বিভিন্ন গণমাধ্যমের। দর্শক, আমন্ত্রণ যমুনা আইজকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও 4 কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী প্রাইভেট জেট। নাশকতা নয়, প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক ত্রুটিকেই মনে করা হচ্ছে দুর্ঘটনার কারণ। ভাড়া করা বিমানে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদ সহ 5 কর্মকর্তা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় দুপক্ষের মাঝে। ফিরতি পথে ঘটে বিপত্তি। দুর্ঘটনার সম্মুখীন হয় লিবিয়ার সরকারি কর্মকর্তাদের বহনকারী ফ্যালকন 50 মডেলের প্রাইভেট জেটটি। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় রাত 8টার দিকে আঙ্কারা থেকে উড্ডয়নের কিছু সময় পরই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয় আকাশযানটিতে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমোদন নেওয়া হয়। তবে সেই প্রক্রিয়া শুরুর আগেই এয়ার ট্রাফিকের রাডার থেকে গায়েব হয়ে যায় আল হাদ্দাদের বিমানটি। পরে হাইমানা নামক জেলায় পাওয়া যায় উড়োযানটির ধ্বংসাবশেষ। উদ্ধার অভিযানে বের করে আনা হয় নিহতদের মরদেহ। প্রাথমিক তদন্তে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দাবি করছে তুর্কি প্রশাসন। পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন আল হাদ্দাদ। 2011 সালে গাদ্দাফি বিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল তার। গোষ্ঠীগত দ্বন্দ্বে জর্জরিত লিবিয়াকে একত্রিত করার চেষ্টায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত আল হাদ্দাদ। দেশজুড়ে যার ছিল ব্যাপক জনপ্রিয়তাও। সেনাপ্রধান আল হাদ্দাদের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লিবিয়া। অনিক রহমান, যমুনা নিউজ। চীনের বিষয়ে নাক না গলিয়ে আগে নিজেদের পারমাণবিক নিরস্ত্রীকরণে ব্যবস্থা নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। বেইজিংয়ের সামরিক তৎপরতা নিয়ে পেন্টাগনের খসড়া রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর হিসেবে ওয়াশিংটনেরই আগে দায়িত্ব নেওয়া উচিত। কোনো দেশের সাথে অস্ত্র প্রতিযোগিতা নয়, কেবল আত্মরক্ষার কৌশল হিসেবেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে চীন। যুক্তরাষ্ট্রের নৌবহরে নতুন 3টি রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা হবে আগেরগুলোর চেয়েও বিশাল। 12 থেকে 15টি সাবমেরিন, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি 20 থেকে 25টি যুদ্ধজাহাজ যুক্ত করার পরিকল্পনাও আছে, যা হবে আগের যে কোনো যুদ্ধজাহাজের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। নিজেদের সামরিক ভান্ডার সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতার মধ্যেই একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে পেন্টাগন, যেখানে চীনের সামরিক তৎপরতা নিয়ে নানা ইস্যু তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মঙ্গোলিয়ার সীমান্তে আরও শক্তিশালী শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেইজিং। যে কোনো পরমাণু শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে তারা। 2030-এর মধ্যে ওয়ারহেডের সংখ্যা দাঁড়াবে 1000-এ। এছাড়া নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনায় আগ্রহী নয় বেইজিং, এমন কথাও উল্লেখ করা হয়েছে। পেন্টাগনের প্রতিবেদন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজেদের সামরিক তৎপরতার পক্ষে অজুহাত তৈরি এ ধরনের প্রচারণার উদ্দেশ্য। চীনের দিকে আঙুল না তুলে নিজেদের পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে নজর দেওয়া উচিত ওয়াশিংটনের, এমন মন্তব্য করেন তিনি। এ ধরনের ইস্যু সামনে আনার উদ্দেশ্য হল নিজেদের পারমাণবিক সক্ষমতা আধুনিকায়নের পক্ষে অজুহাত তৈরি। সবচেয়ে বড় পারমাণবিক ভান্ডার নিয়ে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের অস্ত্র কমানোর পদক্ষেপ নেয়া এবং অন্যান্য পরমাণু শক্তিধরদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা। কেবল আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু কর্মসূচি পরিচালনা করে বেইজিং, দাবি চীনা পররাষ্ট্র মন্ত্রীর।
不与任何国家进行。 চীন তাদের নীতিতে অটল যে পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহারকারী হবে না। আত্মরক্ষার কৌশল হিসেবে আমাদের কর্মসূচি, অন্য দেশের সাথে প্রতিযোগিতার জন্য নয়। এনপিটি চুক্তি এবং স্বাক্ষরকারী দেশগুলোর সাথে নিয়মিত আলোচনাকেও গুরুত্ব দিই আমরা। 保持对话。 সম্প্রতি এক ঘোষণায় ৩৩ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হয় বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির অস্ত্রভান্ডারে ৬০০টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। অন্যদিকে ১,৪১৯টি নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন আছে মার্কিন অস্ত্রভান্ডারে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে এক পুলিশ সদস্য। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে মৃত্যু হয়েছে সন্দেহভাজনের। মঙ্গলবার ওয়েলমিংটনে হয়েছে এই ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে ডিভিশন অব মোটর ভেহিকলস ডিএমভি কার্যালয়ে প্রবেশ করে আততায়ী গুলি করে রিসেপশন ডেস্কে বসে থাকা এক পুলিশ সদস্যকে। প্রায় সাথে সাথেই তৎপর হয় নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যরা। সে সময় পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় ৪৪ বছর বয়সী সন্দেহভাজন। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এখনো শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পর জোরদার করা হয়েছে অঞ্চলটির নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি নার্সিং হোমে বিস্ফোরণে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ কমপক্ষে ৫ জন। উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার দুর্ঘটনার শিকার হয়ে ব্রিস্টলের ১৭৪ শয্যা বিশিষ্ট নার্সিং হোমটি। প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় সময় দুপুর ২টার দিকে হঠাৎ বিকট শব্দ হয় বিস্ফোরণ। পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। ছোটাছুটি শুরু করে মানুষ, উদ্ধারে এগিয়ে যায় স্থানীয়রাও। খবর পেয়ে অভিযান নামে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে ভবনের একাংশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হতে পারে। নার্সিংহোমের কয়েকজন কর্মী জানিয়েছেন ১ সপ্তাহ ধরেই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল ভবনটিতে। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বিদ্রোহীদের নিয়ে বিপাকে পড়েছে সিরিয়া সরকার। সোমবার আলেপ্পো শহরে গোষ্ঠীদের যোদ্ধাদের সাথে ব্যাপক সংঘর্ষের পর সংঘাত থামানোর সমঝোতা হলেও বিরোধ মেটেনি। সংঘাতের কারণ, চুক্তি অনুযায়ী এসডিএফ বিদ্রোহীদের এখনও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেনি সারার সরকার। এর কারণ সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের আপত্তি। সরকার আর এসডিএফ বিদ্রোহীদের এই বিরোধ এখনও মেটানো না গেলে ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। বিদ্রোহীদের হামলায় আবারও অস্থিতিশীলতার শঙ্কায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। সোমবার কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয় দেশটির আলেপ্পো শহর। সংঘাতের মূল কারণ গেল বছর আসাদ সরকারের পতনের পর ক্ষমতায় আসীন আহমেদ আল সারার সই করা একটি চুক্তি। মার্চে সই করা চুক্তি অনুযায়ী রাষ্ট্রের মূল সামরিক কাঠামোতে অন্তর্ভুক্ত করার কথা ছিল এসডিএফ এর সদস্যদের। বছর শেষ হবার আগে এই চুক্তি বাস্তবায়নের কথা থাকলেও নানা জটিলতায় আগায়নি সে প্রক্রিয়া, যার নেপথ্যে রয়েছে সিরিয়ার অতি ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। শুরু থেকে এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে আসছে তুরস্ক। বিদ্রোহী গোষ্ঠীটির সাথে তুরস্কের সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ তুলে এই বিষয়ে দামেস্কের সব প্রস্তাব নাকচ করে আসছে আঙ্কারা। এমনকি বিদ্রোহী গোষ্ঠীটির সাথে সমঝোতায় আসতে তাদের ৫০,০০০ সদস্যকে ৩টি ডিভিশনে ভাগ করে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করে আসছে তুরস্ক। উল্টো এসডিএফ এর কাঠামো পুরোপুরি ভেঙে দেওয়ার পক্ষে মত দেয় আঙ্কারা। বিদ্রোহী গোষ্ঠী ও সরকারের মাঝে ক্রমশ ঘোলাটে হয়ে আসা পরিস্থিতি নিয়ে আলোচনায় সোমবার দামেস্কে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার পৌঁছানোর কিছু সময় পরই আলেপ্পো শহরের ২টি এলাকায় হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ আপাতত সংঘাত থামাতে রাজি হওয়ায় আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়ার পরিস্থিতি এখন শান্ত। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি বিষয়ক কোনো সমাধান না হলে আবার ব্যাপক আকারে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। তুরস্কের হস্তক্ষেপের পাশাপাশি উত্তর ও পূর্বের বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চেষ্টা, ওই অঞ্চলের তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা নিয়ে দ্বন্দ্বের মতো আরও বেশ কিছু কারণে সমঝোতায় আসতে বেগ পেতে হচ্ছে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী দুপক্ষকেই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
রাশিয়ার হামলায় কোণঠাসা হয়ে আরও একটি শহর থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। কৌশলগত গুরুত্বপূর্ণ সিভারিস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার মস্কো ও কিয়েভ দুপক্ষই নিশ্চিত করেছে এই তথ্য। জেলেনস্কি প্রশাসন জানিয়েছে রক্তপাত ও প্রাণহানি ঠেকাতেই নেওয়া হয়েছে সরে যাওয়ার সিদ্ধান্ত। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বহরে সেনা সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে তারা। শহরটি দখলের মধ্য দিয়ে দোনেৎস্কের 2 শিল্পনগরীর খুব কাছাকাছি পৌঁছে গেছে পুতিন বাহিনী। এর আগে ইউক্রেনের রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় শিশুসহ নিহত হয়েছে 3 জন। ইউক্রেনের 20% নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। এর মধ্যে দোনেৎস্কের 75% এবং দোনেৎস্কের 99% নিজেদের দখলে নিয়েছে মস্কো। ক্রেমলিনের শর্ত যুদ্ধবিরতি চুক্তি হলেও অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাবে না কিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছুই ছাড়ছে না বিতর্ক কেলেঙ্কারি। কিশোরীদের যৌন নিপীড়ন সংক্রান্ত নথি, যা এখন পরিচিত এপস্টেইন ফাইল নামে, সেটির আরও প্রায় 30,000 পৃষ্ঠার নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। একটি কার্ডে ট্রাম্পের কিশোরী মেয়েদের সাথে সময় কাটানোর উল্লেখ রয়েছে বলে দাবি করেছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে মৃত্যুর আগে এটি লিখেছিলেন জেফ্রি এপস্টেইন নিজেই। আরেকটি মেইলেও উঠে এসেছে ট্রাম্প, এপস্টেইন সহ এক নারীর প্রসঙ্গ। তবে যথারীতি এসবই মিথ্যা বলে দাবি করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের অপকর্ম নিয়ে তদন্তে পাওয়া নথি ঘিরে উত্তেজনা কমছে না যুক্তরাষ্ট্রে। কিশোরী মেয়েদের যৌন নির্যাতন, বিত্তশালীদের টিনেজ মেয়েদের সাথে সময় কাটানোর সুযোগ তৈরি করে দেওয়া ও মানব পাচারের অপরাধে সাজা পান তিনি। পরে জেলে আত্মহত্যাও করেন। এই যৌন নিপীড়কের সাথে একসময় খুব ঘনিষ্ঠতা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেটির জেরে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। সম্প্রতি এপস্টেইন ফাইল আখ্যা পাওয়া নথির আরও 30,000 পৃষ্ঠা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। সেখান থেকে পাওয়া একটি কার্ডের মন্তব্যে প্রশ্ন উঠেছে ট্রাম্পের চরিত্র নিয়ে। কার্ডে তৎকালীন প্রেসিডেন্ট কিশোরী মেয়েদের সাথে ব্যক্তিগত সময় কাটান বলে উল্লেখ পাওয়া যায়। আর এরপর থেকেই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। দাবি করা হচ্ছে 2019 সালের আগস্টে আত্মহত্যার আগে বন্ধু ল্যারি নাসারের কাছে এই কার্ডটি লিখেছিলেন এপস্টেইন, যার মর্মার্থ অনেকটা এমন যে ট্রাম্পও কিশোরী মেয়েদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। তবে খামের ঠিকানা ভুল থাকায় সেটি আর গন্তব্যে পৌঁছায়নি। এপস্টেইনের মৃত্যুর 3 দিন পর এটি হাতে পায় মার্কিন প্রশাসন। ফলে এটি সত্যিই এপস্টেইন লিখেছিলেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে প্রকাশিত নথি থেকে পাওয়া নিউ ইয়র্কের এক প্রসিকিউটরের ইমেইলও উঠে এসেছে ট্রাম্পের নাম। তাতে দাবি করা হয় 90-এর দশকে এপস্টেইনের ব্যক্তিগত বিমানে 8 বারেরও বেশি ভ্রমণ করেছেন ট্রাম্প। সাথে ছিলেন এপস্টেইন ও 20 বছর বয়সী এক তরুণী। এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প। তার দাবি কখনোই এপস্টেইনের বিমানে করে নিজ দ্বীপে যাননি তিনি। ট্রাম্পের সাথে সুর মিলিয়েই যেন সাফাই আসছে মার্কিন বিচার বিভাগের তরফ থেকেও। এক্স পোস্টে সংস্থাটি দাবি করে প্রকাশিত এসব নথির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা ও সংবেদনশীল কিছু নথি রয়েছে। 2020 সালে নির্বাচনের আগে এফবিআইয়ের কাছে সেগুলো জমা দেওয়া হয়েছিল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ভারত, যার নাম আকাশ মিসাইল সিস্টেম। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO চালায় এই পরীক্ষা, যার একটি ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষায় বিভিন্ন উচ্চতায় এবং দূরত্বে অবস্থিত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে মিসাইল সিস্টেমটি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 70 থেকে 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ইন্টারসেপ্টরের গতিবেগ ঘন্টায় 2500 কিলোমিটার। এতে থাকা রাডারের সাহায্যে 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুও শনাক্ত করা যায়। মাত্র 20 মিনিটের মধ্যেই মোতায়েন করা যায় মিসাইল সিস্টেমটি। আবারও সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে। মঙ্গলবার রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দুপক্ষ। হয়েছে বিস্ফোরণের ঘটনাও। কৌশলগত আধিপত্য ধরে রাখতে তৎপর উভয় দেশ। যুদ্ধবিরতি ভেঙেই চলছে পাল্টাপাল্টি সংঘাত। আতঙ্কে ঘর বাড়ি ছেড়েছে আশপাশের এলাকার বাসিন্দারা। একদিন আগেই ব্যাংকক প্রশাসন জানিয়েছিল যুদ্ধবিরতি পুনরায় কার্যকরে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে বিবাদমান দেশ দুটি। বুধবার থাইল্যান্ডের চান্থাবুরিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত জুলাইয়ে 5 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল দুই দেশের মধ্যে। মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুতে আবার লড়াই শুরু হয় দুই দেশের সীমান্তে, হতাহতের ঘটনাও ঘটে। পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইরানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানায় যুক্তরাষ্ট্র। তবে ইরানের ভূখণ্ডে কোনো প্রকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না বলে শর্ত বেঁধে দেয় ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এই শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতিতে অনড় থাকলে ওয়াশিংটনের সাথে আলোচনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেয় তেহরান। গেল জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের আগে দুই দেশ 5 দফা পারমাণবিক আলোচনা করেছিল। এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। লো আর্থ অরবিটে এ যাবৎকালের সবচেয়ে ভারী ও বড় স্যাটেলাইট পাঠাতে সক্ষম হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিটিকোটা থেকে সংস্থাটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি LVM-3M6 রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। সাথে বহন করে নিয়ে যায় 6000 কেজিরও বেশি ওজনের মার্কিন ব্লুবার্ড ব্লক 2 স্যাটেলাইট। এই ধরনের রকেটে পাঠানো সর্ববৃহৎ বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইটটি সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়, সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশ্বজুড়ে 24 ঘন্টা উচ্চগতির সেলুলার ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্য এই কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হবে। এর আগে LVM-3 রকেটের মাধ্যমে চন্দ্রযান-2 ও চন্দ্রযান-3 সহ আরও 2টি ওয়ান-ওয়ের মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে ইসরো। দর্শক, এই ছিল যমুনা ডেস্ক। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।